তিব্বত সীমান্তে ভারত তথা হিমাচল প্রদেশের শেষ গ্রাম হলো চিতকুল। ভারতের বিশুদ্ধতম বাতাসের অধিকারী এই গ্রামের সৌন্দর্য কোনো অংশেই হয়তো কাশ্মীর বা লাদাখের থেকে কম নয়। মাথা থেকে পা অবধি বরফের চাদরে ঢাকা এই চিতকুল গ্রামে আমরা ভ্রমণ করেছিলাম 2024 সালের মার্চ মাসে। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েক ফুট পুরু বরফে ঢাকা রাস্তায় 4x4 গাড়ির খোলা হুডে সফর করতে করতে যে স্বর্গীয় ভূপ্রকৃতির সাক্ষী আমরা থেকেছিলাম, তারই কিন্তু কিছু টুকরো নিয়ে আমরা আজকে হাজির হিমাচল ডায়েরিজের চতুর্থ পর্ব নিয়ে। এতটা ঠান্ডায় চিতকুলের স্থানীয় মানুষের জীবনযাত্রার গল্প বাংলার খুব কম ইউটিউবারই তুলে ধরেছে। তাই এখনই আমাদের চ্যানেল জার্নি ডায়েরিজ বাই মেডবোসকে সাবস্ক্রাইব করে নিন আর উপভোগ করুন এই অনবদ্য অভিজ্ঞতা। বিগত কয়েকদিনের ক্রমাগত তুষারপাত আমাদের চিতকুল যাওয়ার আশাকে ক্ষীণ থেকে ক্ষীণতর করে তুলেছিল। আমাদের সাংলা পৌঁছানোর পরদিন অর্থাৎ 15 তারিখ সকালবেলা খোঁজখবর নিয়ে জানা গেল সাংলা থেকে চিতকুল যাওয়ার বেশিরভাগ রাস্তাই তখন বরফের দখলে। তাই আমাদের ভাড়া করা গাড়ি ইনোভার সেখানে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। অতঃপর হোটেলের থেকে কিছু খোঁজখবর নিয়ে 4x4 গাড়ি ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম রাকছাম হয়ে চিতকুলের উদ্দেশ্যে। হুটখোলা গাড়ির পিছনে দাঁড়িয়ে বরফ শীতল হাওয়া কলদগরণ করতে করতে সাংলা ছেড়ে আমরা এগিয়ে চললাম। দূরের বরফের সাদা চাদরে মোড়া পাহাড় আর তার সামনে দিয়ে বয়ে চলা বাষ্পা নদী, এই অভাবনীয় সৌন্দর্য ভাষায় ব্যক্ত করার ক্ষমতা আমাদের নেই। কোনো রকমে দুপাশের বরফ সরিয়ে একটি গাড়ি যাওয়ার মতো ব্যবস্থা সেদিন সকালেই করা হয়েছে। আঁকাবাঁকা পথ ধরে এগোতে এগোতে কখনো আমাদের গাড়ি নেমে পড়ছিল পাহাড়ের পাদদেশে, আবার কখনো এগিয়ে চলছিল দুপাশে পড়ে থাকা বোল্ডারের মধ্যে দিয়ে। কখনো বা রাস্তা ছিল ভয়ঙ্কর খাড়াই। স্বপ্নেও কল্পনা করিনি এরকম বরফের দেশে পৌঁছাতে পারবো বলে। সাংলা থেকে চিতকুলের দূরত্ব 24 কিলোমিটার, সময় লাগার কথা 1 ঘন্টা মতো। কিন্তু চিতকুলের সঙ্গে দূরত্ব কমার সঙ্গে সঙ্গে রাস্তাও আরও প্রতিকূল হতে শুরু করলো। রওনা হওয়ার মিনিট 40 পরে আমরা এসে পৌঁছালাম কয়েক ফুট বরফে চাপা পড়ে যাওয়া ছোট একটি গ্রাম রাকছামে। বাড়ির ছাদ থেকে শুরু করে রাস্তাঘাট, নদীর পাড় সবই তখন পুরো বরফের দখলে, আর তারই মধ্যে দুদল মানুষ বরফের গোলা বর্ষণ করতে ব্যস্ত। শান্তশিষ্ট নির্জন গ্রামে রাত কাটাতে চাইলে সাংলার পরিবর্তে রাকছামকেও আপনারা বেছে নিতে পারেন। বেশ কিছু সংখ্যক হোটেল কিন্তু এখানে রয়েছে। দূরের ওই বাড়িটা দেখতে পাচ্ছেন, ওয়ার্ক ফ্রম হোম করবেন নাকি এখান থেকে? চিতকুল গ্রামে ঢোকার আগে ল্যান্ডস্কেপটা যেন পাহাড় থেকে ভ্যালির রূপ নিল। যত দূর চোখ যায় শুধু সাদা আর সাদা, তার মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা দুটো ছোটোখাটো বাড়ি। চিতকুল ভারতবর্ষের শেষ গ্রাম। এখানকার বাতাস ভারতের বিশুদ্ধতম এবং দিল্লির তুলনায় এখানকার বাতাসে দূষণের পরিমাণ 30 ভাগের মাত্র 1 ভাগ। থাকার মতো বেশ কিছু হোটেল এখানে থাকলেও 100টির মধ্যে 98টি ছিল তখন বন্ধ। মাত্র 2-1টি পর্যটকের গাড়ি আমাদের চোখে পড়ল। নেমে পড়লাম গাড়ি থেকে। 3-4 ফুট পুরু বরফে ঢাকা রাস্তা দিয়ে চলতে চলতে মনে হচ্ছিল এই বুঝি আছাড় খাবো। কারণ বরফের উপরে চলার জুতো ছাড়াই নর্মাল স্পোর্টস শু পরেই এই বরফের সমুদ্র জয় করতে বেরিয়ে পড়েছিলাম। খালি চোখে তো একেবারেই কিছুই দেখা যাচ্ছিল না।
বরফের ওপর তীব্র আলোর প্রতিফলনে আমাদের চোখ আর ক্যামেরা দুটোই কানা হওয়ার জোগাড়। কিন্তু সেদিন যা দেখেছিলাম, বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলার উপন্যাসের লাইন তুলে বলতে ইচ্ছা করে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। নদীর পথে কিছু রাস্তায় এগোতেই চোখে পড়ল ধো ধো বরফের মরুভূমির মাঝে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি স্কুল। তাপমাত্রার পারদ তখন হিমাঙ্কের 4-5 ডিগ্রির নিচে তো হবেই। অবাক করার ব্যাপার হলো স্কুলটি তখনও খোলা। অর্ধেক স্কুল বরফে চাপা পড়ে গেল, খোলা আকাশের নিচেই চলছিল পঠন পাঠনের কাজ। ইচ্ছে ছিল পড়ুয়াদের সাথে একটু গল্প করার, কিন্তু স্কুলের রাস্তায় 3-4 ফুট ভিজে বরফে ডুবে যা হাঁটু আমাদের সেই পারমিশন দেয়নি। আচ্ছা ভাবুন তো, ছোটোবেলায় আমরা সামান্য বৃষ্টিতে স্কুল না যাওয়ার হাজারটা বাহানা খুঁজতাম, আর সেখানে এই বিপুল পরিমাণ বরফ এবং -5-7 ডিগ্রি ঠান্ডাও এই বাচ্চাদের শিক্ষালাভের অদম্য জেদকে কিন্তু আটকে রাখতে পারেনি। তবে ক্রমশ বরফ পুরু থেকে পুরুতর হয়ে ওঠায় নদীর পার অবধি পৌঁছানো সম্ভব হয়ে ওঠেনি। তবে 2021 সালের সেপ্টেম্বরে আমাদের চিৎকুল ভ্রমণের কিছু ছবি স্ক্রিনে দিয়ে দিলাম। সমুদ্রপৃষ্ঠ থেকে 12,000 ফুট উচ্চতায় শান্তশিষ্ট নির্জন প্রকৃতি, চারিদিকে বরফের আস্তরণ, আর তার মধ্যে দিয়ে একান্তে হেঁটে বেড়ানো। আসল জীবনের সার্থকতা তো এখানেই। এরপর আমরা এগিয়ে চললাম ওপরের দিকে, গন্তব্য মাঠি টেম্পল। স্থানীয় মানুষেরা এই জায়গাটিতেই বসবাস করেন। শীতের ঠিক আগে এরা গোটা শীতকালের জন্য জ্বালানি কাঠ সংগ্রহ করে রাখেন। আপেল চাষ এবং গবাদি পশুপালন, এই দুটি এখানকার মানুষের মুখ্য জীবিকা। লোকাল মানুষের সাথে গল্প করেই এই তথ্যগুলি আমরা জেনেছিলাম। घास फूस लेना तेना, जैसा ये देखो घास रखा हुआ है छतों में, जैसा ऊपर पेड़ में घास वो है। मतलब चाल के ऊपर भी तो रखते हो ना आप लोग? हाँ। घास गायों के लिए पहले स्टॉक करके रखते और हैं, आपके खाना भी स्टॉक करके रखते हो? पानी सारा सब स्टॉक हो जाता है। तो पूरा सर्ग है। हमारा कोई दिक्कत नहीं, कहीं बीमार शमार पड़ेगा, कहीं हो सकता तो रोड खुल जाता है, 2-3 दिन खुल जाता है। मतलब ले जा सकते हो? हाँ, अगर कोई किसी का दिक्कत हुआ कोई तो? दिक्कत नहीं। हॉस्पिटल है आसपास? हाँ, हॉस्पिटल है आसपास? हॉस्पिटल है, इमरजेंसी तो है यहाँ, हॉस्पिटल है। উপরে যাওয়ার রাস্তা এমনিতেই খুবই সংকীর্ণ, আর তার ওপর সেই রাস্তার অধিকাংশই গোমাতা এবং তাদের কৃতকর্মে পরিপূর্ণ। সেই পবিত্র কাদা ভরা রাস্তায় জামা প্যান্টে 2-4টে আছাড়ের ছাপ নিয়ে বেশ কিছু কুতোকে উপেক্ষা করে, আবার কখনো বা পোষ মানিয়ে আমরা অবশেষে পৌঁছালাম মাঠি টেম্পলের দোরগোড়ায়। প্রবল ঠান্ডায় ও বরফে মন্দির বন্ধ থাকলেও ট্রেকিংয়ের অভিজ্ঞতা সারা জীবনেও ভুলব না। আপনারাও যদি এরকম প্রচণ্ড বরফে অর্থাৎ মার্চ, এপ্রিল বা নভেম্বর, ডিসেম্বরে চিটকুলে রাত কাটাতে যান, যখন শতকরা 98% হোটেলই বন্ধ থাকে, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া এই নম্বরে ফোন করে হোটেল বুক করতে পারেন। রুমের ভাড়া 2000 থেকে 4500 টাকা অবধি রয়েছে, সঙ্গে রয়েছে গরম জলের সুবিধাও। আর হোটেল ওনারদের সাথে কথা বলে জেনেছিলাম খাবারের আলা কার্টে এবং থালি দুটোই অ্যাভেলেবেল থাকে। যেমন চিকেন থালির দাম 180 টাকা। চিৎকুলে কাটানো এই 3 ঘন্টা হয়তো আমাদের জীবনে কাটানোর বেস্ট কিছু সময়ের তালিকার প্রথম দিকেই থাকবে। ছেড়ে যেতে একদম মন না চাইলেও প্রকৃতি এবং রাস্তার প্রতিকূলতার কথা মাথায় রেখে আমরা ফিরে যেতে বাধ্য হলাম। আজও যখন এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি, গায়ে যেন কেমন কাটা দিচ্ছে। এরকম জায়গাতেও আমরা গেছিলাম। জীবনে অন্য কোথাও যান বা না যান, চিৎকুলে অবশ্যই একবার যাবেন। বছরের যে সময়ই হোক, কথা দিলাম নিরাশ হবেন না। কোথায় আমরা সকাল থেকে রাত অবধি এক না বলা প্রতিযোগিতায় ব্যস্ত, আর কোথায় আমাদের কলকাতা থেকে প্রায়
2170 কিলোমিটার দূরে এক শ্বেত ও শুভ্র গ্রাম, যেখানে না আছে যন্ত্রের কলরব, না আছে অমানবিক প্রতিযোগিতা, শুধুই প্রকৃতি। ওরাই তো মানুষ, আমরা তো যন্ত্রমানব। বেশিই ভাবুক হয়ে গেছে বলুন। যাই হোক, আজকের ভিডিওতে এই অবধি। সাংলা এবং কল্পার থাকা খাওয়ার সম্পূর্ণ ডিটেলস ও ট্যুরিস্ট স্পট নিয়ে আমরা হাজির হচ্ছি হিমাচল ডায়েরিসের 5ম পর্বে। আমরা চলেছি তাবো গাজা হয়ে স্পিতির পথে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে এখনই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিন, আর তার সাথে আমাদের জার্নি ডায়েরিজ বাই মেড ব্রোস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।